বন্ধুরা, আমাদের আজকের গল্প বাঁশবাগানে লিচু বাড়ি। হ্যাঁ গো, বলছি বাজার শেষ হয়ে গেছে। এই নাও বাজারের ব্যাগ। বাড়ি ফেরার সময় বাজার করে নিয়ে এসো কেমন? বাজার না করে আনলে কিন্তু রাতে উনুনে আগুন জ্বলবে না, এই আমি বলে দিলাম। আচ্ছা আচ্ছা গিন্নি, এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না তো। আমি বাজার করে আনবো এখন। তোমায় আর রান্না না করার ভয় দেখাতে হবে না। আমি এখন চলি গো গিন্নি। বাবা রমেশ, যাচ্ছিস কোথায় বাবা? বাজারে বুঝি? বলছি কি বাপু, দুদিন থেকে আমার ভীষণ জ্বর, ঔষধ কেনার কোনো টাকা নেই রে। তাই তো তোর কাছেই যাচ্ছিলাম, ভালোই হলো পথে দেখা হয়ে গেল। বলছি বাবা, আমার জন্য একটু ওষুধ কিনে দে না। তুই ছাড়া যে আমার খোঁজ খবর নেওয়ার মতো কেউ নেই। আমি যে ভীষণ একা রে। আহা পিসিমা, তুমি আবার চোখের জল কেন ফেলছো বলো তো? আমি তো তোমার ছেলের মতোই। এখন আর চোখের জল না ফেলে তুমি বাড়ি ফিরে যাও। আমি বিকেলে গিয়ে তোমার বাড়িতে ঔষধ দিয়ে আসবো। কি কাণ্ড! এখানে তো কাটার মতো একটা বাঁশও নেই, সব বাঁশ তো ছোট ছোট। এসব বাঁশ বাজারে নিয়ে গেলে তো কেউই কিনবে না। আমি বরং আরেকটু গহীন জঙ্গলে যাই, খুঁজে দেখি নিশ্চয়ই বড় আর মোটা বাঁশ পাবো। এ কথা বলে রমেশ বাঁশ খুঁজতে খুঁজতে গহীন জঙ্গলে চলে যায়। হায় হায়, এমন ভর দুপুরে এমন ভয়ঙ্কর সুর কোথা থেকে ভেসে আসছে? নাকি আবার আমার ভুল হচ্ছে? না না, এসব সুরে কান দেওয়া যাবে না। আরে আরে, এই তো, এখানে তো বেশ কিছু ভালো ভালো বাঁশ আছে। আমি বরং এখান থেকেই বাঁশ কেটে নিয়ে যাই। যাক বাবা, আজ আমি অনেকগুলো বাঁশ কেটেছি। এখন ভালোই ভালোই এগুলো বাজারে বিক্রি করে আসি। পিসিমা, বাজারে বাঁশ বিক্রি করে ফেরার পথে তোমার জন্য ওষুধ কিনে এনেছি গো। এই দেখো, নাও নাও, তোমার ওষুধ নাও। ঈশ্বর তোর মঙ্গল করুক বাবা, তুই সত্যি অনেক দয়ালু। তোর মতো ভালো মানুষরা দুনিয়ায় আছে বলেই আমাদের মতো অসহায় মানুষরা এখনো বেঁচে আছে। আহা পিসিমা, এখন আর কান্না করো না তো। তোমার না শরীর খারাপ? যাও যাও, ঘরে গিয়ে বিশ্রাম নাও। আর হ্যাঁ, এই যে তোমার জন্য খাবারও কিনে এনেছি। এই নাও, খাবারটুকু খেয়ে ঔষধ খেয়ে নিও। আমি তাহলে চললাম পিসিমা, গিন্নি যে আমার অপেক্ষায় আছে। আমি আসি গো, ভালো থেকো। সারাদিন কাজ করে বড্ড ক্লান্ত হয়ে গেছি, খুব ঘুম পাচ্ছে। আমি একটু ঘুমিয়ে পড়ি। তুই আমার খুব কাজে চলে এলি, অথচ তুই বাঁশবাগানে লিচুর বাড়িতে এলি না। আরে বোকা, ওই লিচু বাড়িতে অনেক সোনা দানা আর গুপ্তধন আছে রে। আয় আয়, তুই আমার লিচু বাড়িতে আয়। আরে আরে, এটা আমি কি স্বপ্ন দেখলাম? বাঁশবাগানে লিচু বাড়ি, গিন্নি, বাঁশবাগানে লিচু বাড়ি। আহ মরণ, মাঝরাতে কিসব বাড়ি টাড়ি বলে চিৎকার করছো তুমি? দিলে দিলে তো কাঁচা ঘুমটা ভেঙে। বলছি এখন আর চিৎকার না করে একটু ঘুমাও তো, আর আমাকেও শান্তিতে ঘুমাতে দাও। না না গিন্নি, এখন আর ঘুমালে চলবে না। আগে তো শোনো, বাঁশবাগানের লিচু বাড়ির ভেতর কি আছে। শোনো না, ব্যাপারটা কেমন যেন ভালো ঠেকছে না। বলছি ওই সোনা দানা টোপ মাত্র, ওই বাঁশবাগানের লিচু বাড়িতে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর আত্মা আছে। তুমি ভুলেও আবার ওই লিচু বাড়িতে যেও না, এখন শুয়ে পড়ো তো। গিন্নি তো ঘুমিয়ে পড়লো, কিন্তু আমার চোখে তো ঘুম নেই। আচ্ছা, এখন আমি কোনটা বিশ্বাস করব? আমি স্বপ্নে যা দেখলাম তাই, নাকি গিন্নি যা বললো সেটা বিশ্বাস করব? তবে এই লিচু বাড়ির কথা তো আমি কিছুতেই ভুলতে পারছি না। না, আমি এই লিচু বাড়ির সমস্যার সমাধান করেই ছাড়বো। হ্যাঁ, কাল সকাল হতেই আমি তান্ত্রিক বাবার কাছে যাব। তান্ত্রিক বাবা, সবটাই তো শুনলেন। এবার এবার কি করা উচিত? কি বলছিস কি বাছা? আমি তো এই লিচু বাড়ির সম্পর্কে কিচ্ছু জানি না। তবে তুই বস, আমি এই লিচু বাড়ির সমস্যার সমাধান উদ্ঘাটন করছি। এই যে সামনে আয়নাটা দেখছিস, এটা হচ্ছে জাদুর আয়না। এখানে মন্ত্রভূত জল ছেটালেই আয়নাতে আমরা সব দেখতে পারবো। তুই দাঁড়া, আমি এক্ষুনি জল ছেটাচ্ছি। আমার লোভের শিকার হয়ে অবশেষে তুই চলে এসেছিস।
তবে তোর আর রক্ষে নেই। এবার তোকে আমি চিবিয়ে চিবিয়ে খাবো রে। না না, দয়া করে তুমি আমায় খেও না, খেও না আমায়। আমি আমি না বুঝে এখানে চলে এসেছি। আমি স্বপ্নে আমি স্বপ্নে না অনেক হিরে জহরত এখানে দেখেছি, আর তাই তো আমি লোভের তাড়নায় এখানে চলে এসেছি। দয়া করে আমাকে ছেড়ে দাও আমায়। চলেই যখন এসেছিস তবে আজ আর তোর কোনো নিস্তার নেই। আর তুই স্বপ্নে যে হিরে জহরত দেখেছিস ওসব তো আমার টোপ ছিল। আসলে আমার লিচু বাড়ির আশেপাশে যেই আসে আমি তাকে স্বপ্নে এরকম হিরে জহরত সোনা দানার লোভ দেখাই, আর এসবে লোভে পড়ে এখানে যে আসে আমি তাকে ধরে আজ তো গিলে খাই। আর এখন তো আমি তোকেও চিবিয়ে চিবিয়ে খাবো। মহিলাটার মাংস খেতে বড্ড মজা ছিল, খুব শান্তি করে খেয়েছি। আহা, কি সুস্বাদু মাংস। কি সাংঘাতিক কাণ্ড দেখলাম রে বাবা। তবে তো আমার স্ত্রী ঠিক কথাই বলেছিল তান্ত্রিক বাবা। ওই পেতনিটা আমাকেও লোভ দেখিয়েছে মাত্র। ভাগ্যিস আমি আপনার কাছে চলে এলাম, নয়তো যদি আমি লোভ করতাম তাহলে তো আমার প্রাণটাই চলে যেত। কিন্তু তান্ত্রিক বাবা, এই পেতনিটা তো এতদিনে অনেক লোককে ধরে এভাবেই খেয়েছে। এবার তো ওকে থামানোই দরকার, নয়তো যে ওর এসব কাণ্ড কারখানা চালিয়েই যাবে। তুই একদম ঠিক কথা বলেছিস বাছা। আর কোনো মানুষকেই ওই প্রেতাত্মার কাছে যেতে দেওয়া যাবে না। আমি আছি, আমি আজই ওই প্রেতাত্মাকে ভৎস করে দেব। তুই আমাকে নিয়ে চল ওই বাঁশবাগানের লিচু বাড়িতে। একি, তুই এসেছিস? আমি জানতাম তুই আসবি। আমি যে তোর জন্যই অপেক্ষা করছিলাম, কারণ তোকে খেয়েই যে আমি আমার ক্ষুধা মেটাবো রে। কিন্তু একি, তুই তুই এটা কাকে সাথে করে নিয়ে এসেছিস? হ্যাঁ, আমি তো একে টোপ দেইনি, তোকেই তো স্বপ্নে দেখা দিয়েছিলাম। শয়তান প্রেতাত্মা, আমি তোর জম, আর আমি তোকে ধ্বংস করতেই এখানে এসেছি, যাতে আর কখনো তুই কোনো মানুষকে শিকার করতে না পারিস। এই কথা বলে তান্ত্রিক প্রেতাত্মার উপর মন্ত্রভূত জল ছিটিয়ে দেয়, আর তখনই প্রেতাত্মা ভস্ম হয়ে যায়, আর সাথে সাথে বাঁশবাগানের লিচু বাড়িও অদৃশ্য হয়ে যায়। যাক বাবা, প্রেতাত্মার অস্তিত্ব শেষ, আর কোনো অসহায় মানুষকেই অকালে প্রাণ হারাতে হবে না। আপনি বড্ড উপকার করলেন তান্ত্রিক বাবা। এইভাবে রমেশ প্রেতাত্মাকে ধ্বংস করে আর বাড়িতে চলে আসে। বাড়িতে এসে তার স্ত্রী মালতীকে সবটা খুলে বলে। সব শুনে মালতীও ভীষণ খুশি হয়ে যায়, আর এভাবে পুরো গ্রামবাসী রক্ষা পেয়ে যায়। রানী দিশা আর মায়া ছিল সর্দার বাড়ির 3 বউ। ওরা 3 জন সারাদিনই বাড়ির সব কাজ করত, কিন্তু ওদের শাশুড়ি ওদেরকে ঠিক মতো খেতে দিত না। ওদের একটা কাজ শেষ হতেই আরেকটা কাজ ধরিয়ে দিয়ে সে বসে বসে আরাম করে পান চিবোতো, আর বউদের কষ্ট দিয়ে মনে মনে সে বেজায় খুশি হতো। মেজো, এই মেজো, ওঠ, ওঠ ঘুম থেকে। আমাদের শাশুড়ি মাকে তো জানিস, সারাদিন কাজ করার পর আধ পেটে খেতে দেয়, কাজ না করলে যে তাও পাবো না। চল ওঠ। আমার শরীরটা যে আজ একদম ভালো নেই বাবু, আমি যে মাথা তুলে উঠে বসবার মতো শক্তি পাচ্ছি না, গাটা যে আমার জ্বরে পুড়ে যাচ্ছে। তুই বরং হেসেলে চল, দেখি ঘরোয়া টোটকা দিয়ে তোর জ্বরটা আমি সারাতে পারি কিনা। চোখ মুখগুলো একদম জবা ফুলের মতো লাল হয়ে গেছে তোর। চল আয়। আমাকে একটু পানি দাও বাবু, গলাটা কেমন শুকিয়ে আসছে। আমি বাড়ির সব কাজ শেষ করে দিয়েছি, এবার চলো তোমাদের আমি রান্নার কাজে সাহায্য করি। তুই একা এত কষ্ট করতে কেন গেলি? পরে 3 জন মিলে ভাগ করে সব কাজ করতাম। এ আর এমন কি কাজ, ঘর পরিষ্কার করে ঝাড়ু দিয়ে বাসন মেজে চলে এলাম। হয়েছে বাবা হয়েছে, আমার আনাজ কাটা শেষ, উনুনটা ধরানোই আছে। আমি বরং খিচুড়িটা বসিয়ে দেই, তারপর না হয় বেগুন আর পাঁপড় ভেজে নেব। কতদিন থেকে যে খিচুড়ি খাইনি। শুধু খিচুড়ি কেন বলছো, গরম ধোয়া ওঠা ভাত
সেটাও তো পাতে পড়ে না। বলি সবাই তো বেশ খোশ মেজাজি আছো, আজ কি আমি খাবার পাবো? সূর্য যে মাঝ আকাশে উঠে বসলো, না খেয়ে থাকলে যে আমার বাচ্চাদের পেটে পিত্তে পড়বে। আর একটু মা, এই তো হয়ে এসেছে, এক্ষুনি খেতে দেব। আর শোনো, আজ মেজো বউয়ের খাবার বন্ধ। এই সর্দার বাড়িতে যেই কাজ করবে তারই খাবার হবে, আর যে কাজ করবে না তার কোনো খাবারই হবে না। এটা আপনার কেমন বিচার মা? একজন মেয়ে হয়ে কিনা আপনি আরেকজন মেয়েকে এভাবে না খাইয়ে রাখবেন? আপনার সংসারের কোনো কাজ তো আর পড়ে নেই। আর তাছাড়া মেজো বউ তো আর ইচ্ছে করে এমন অসুস্থ হয়নি। তোমারও দেখছি বড্ড কথা বেড়েছে। বড় বউ, আজ এই দুটোরই খাওয়া দাওয়া সব বন্ধ। আমার খাবার আমার ঘরে দিয়ে আসবে। শাশুড়ি গজগজ করে হেঁটে চলে গেল। দিশার চোখ থেকে তখন টপ টপ করে পানি পড়ছিল। জ্বরের জন্য কাল রাত থেকে আমি কিচ্ছুটি খাইনি, আর আজও আমার কপালে খাবার জুটবে না। এভাবে আর কতদিন? বাবাজি কেন আমাকে এরকম ঘরে বিয়ে দিল? জানো বুবু, আমরা খুব গরিব, তবে আমরা দুবেলা দুমুঠো ভাত খেতে পারতাম। কাঁদিস না মেজো, আমরা গরিব ঘরের মেয়েরা হলাম বড়লোক বাড়ির কাজের মেয়েদের থেকেও নিচু জায়গার লোক। কাজ করতে পারলে দুটো জুটবে, আর না করতে পারলে না খেয়ে দিন কাটাতে হবে। কেঁদো না গো মেজো বুবু, আমরা দুজন তো খাবার পাবো, সেটাই না হয় আমরা ভাগ করে খাবো। কি মন্ডা মিঠাই আর দেবে বলো? দেবে রাতের একটু বাসি ভাত আর পোড়া লঙ্কা, তার উপর নুনের ছিটা। সেই দিন ওরা তিন বউ যেই না পান্তা ভাত খেতে বসেছে, ঠিক তখনই এলো এক ভিক্ষুক। আমাকে দুটো খেতে দেবে মা, আমি দুদিন থেকে না খেয়ে আছি। আপনাকে যে কি খেতে দেব বাবা, আছে শুধু বাসি পান্তা ভাত। যদি আপনি চান তাহলে আপনাকে তাই দিতে পারি। দাও মা, তবে তাই দাও, পেট ভরা দিয়ে কথা। খিদে পেলে অত বাজ বাজ না করতে নেই। যার পেটে খাবার জোটে না তার কাছে বাসি খাবারও অমৃত। রানী তার ভাগের খাবারটা বৃদ্ধকে খেতে দেয়। বৃদ্ধ চোখের পলকে সবটুকু খাবার খেয়ে নেয়। আপনার খাবার খাওয়া হয়ে গেছে, এবার আপনি দ্রুত চলে যান, মা দেখলে যে আর রক্ষে নেই। তোমার মনটা বড্ড সরল, তোমার অনেক ভালো হবে, তুমি সুখী হও। কিন্তু বৃদ্ধকে খাবার দেওয়া দেখে নিল রানীর শাশুড়ি। বলি, ও অভাগীর বেটি, তোমার কিনা এত বড় সাহস, আমার অনুমতি না নিয়ে তুমি কিনা বৃদ্ধকে খেতে দাও? বলি, আমার বাড়িতে কি কাঙালি ভোজের আসর চলেছে নাকি? আমার ছেলেরা কত কষ্ট করে দূর দেশে গেছে, আর তুমি কিনা আমাদের সংসারটাকে রসাতলে নিয়ে যাচ্ছ। 2 দিন তুমি কোনো খাবার পাবে না। মা, আমাদেরকে তো আপনি খেতে দেন আধ পেটা, তাও আবার বাসি পান্তা। বুবু যদি কাউকে তার খাবারটা খেতে দেয় তাহলে অসুবিধাটা কোথায়? তোমার তো দেখছি মুখে অনেক কথা ফুটেছে ছোট বউ। কই, তোমার বাবাকে আমি খবর পাঠাচ্ছি, তোমাকে আমি এই বাড়িতে আর রাখবো না। তবুও ভালো, অবশেষে আমি নরক থেকে মুক্তি তো পাবো। কি, আমার বাড়িটা কিনা তোমার নরক মনে হয়? জানো জানো আমার শাশুড়ি আমাকে কত যাতনা দিয়েছে। দিনে মাত্র একবেলা খেতে দিত, তবুও আমরা তার মুখের ওপর কোনো কথা বলতে পারতাম না। আর তোমাদের আমি এত ভালো রেখেছি, তবুও কিনা তোমরা আমাকে অসম্মান করো। তোমার আর এই বাড়িতে ঠাঁই হবে না। আমরা কেউই আর এই বাড়িতে থাকবো না মা, বনে জঙ্গলে আমরা ঘুরে বেড়াবো, তবুও আপনার কারাগারে আর নয়। কোন চুলে যাবে শুনি? সেই তো ঘুরে ফিরে এখানেই আসতে হবে। না মা, আমরা এখানে পড়েছিলাম শুধুমাত্র এই ভেবে যে আপনি একদিন আপনার করা ভুলগুলো শুধরে নেবেন, কিন্তু আপনার শাস্তি দেখছি দিনের পর দিন বেড়েই চলেছে। এত অত্যাচার আমরা আর মেনে নেব না, কপালে যা আছে তাই হবে। চল, আমরা 3 বোন কোনো না কোনো আশ্রয় ঠিকই পেয়ে যাব। তারা 3 বউ বাড়ি থেকে বেরিয়ে পড়লো। ওরা হাঁটতে হাঁটতে গ্রামের একেবারে শেষে চলে এলো। একটা সুন্দর বড় বাড়ির সামনে এসে দিশা বসে পড়লো। আমি আর চলতে পারছি না, আর একবার গেলে হয়তো আমি মরে যাব। আর যে পা চলছে না বুবু, এবার আমরা কি করব? একবার যখন আমরা ঘর ছেড়েছি, তবে এবার আমাদের রাস্তা স্বয়ং বিধাতাই দেখাবেন। আমরা বরং এই গাছটার নিচে বসে একটু জিরিয়ে নেই। ওরা জিরিয়ে নিতেই সেখানে সেই বৃদ্ধ ভিক্ষুকটি এলো। এ কি মা, তুমি এখানে? কি হয়েছে কি মা?
আমার যে সবকিছু শেষ হয়ে গেছে বাবা। তোমাকে একটুখানি সামান্য পান্তা ভাত খাইয়ে আমার ঘর সংসার সবকিছু শেষ হয়ে গেছে। তুমি তো বলেছিলে আমার ভালো হবে, কিন্তু এ কেমন ভালো হলো বাবা? আমার জন্য যখন অনিষ্ট হয়েছে তবে তা আমি শুধরে নেব। ওটা আমার বাড়ি, তোমরা আমার বাড়িতে থাকতে পারো। এত বড় বাড়ি কিনা তোমার? আমার তিন কুলে কেউ নেই, আমার শুধু একটা সরাইখানা আছে। বয়সের ভারে আমি চলতে পারি না, সরাইখানাও বন্ধ। আমরা আশ্রয় নেব বাবা, সাথে তোমার সরাইখানাও আমরা চালাবো, তোমাকে আর কষ্ট করতে হবে না। তিন বউ মন দিয়ে সরাইখানা আবারও চালু করলো। অনেক লোক সেখানে খেতে আসতো। বৃদ্ধ তিন বউয়ের কাজে খুব খুশি হয়। এমনই একদিন তিন বউয়ের স্বামী গ্রামে ফিরলো। কতদিন পর গ্রামে ফিরছি, মা আমাদের তিন ভাইকে দেখলে খুব খুশি হবেন। ঠিকই বলেছো ভাইয়া, তবে এতটা পথ এলাম, ভারী খিদে পেয়েছে। আমরা আর সদা করতে যাব না, আমাদের কাছে যা অর্থ আছে এগুলো দিয়ে গ্রামে কিছু একটা করব। আরে আরে, ওই তো একটা সরাইখানা, চলো আমরা আগে দুটো খেয়ে নেই, তারপর না হয় বাড়িতে গিয়ে সব ভাববো। ওরা সরাইখানায় এসে ভীষণ চমকে গেল। ওরা দেখছে তিন বউ খুব মনোযোগ দিয়ে সরাইখানা সামলাচ্ছে। এই কি কি তোমরা তোমরা তিনজন এখানে কেন? বাবা, সব দোষ আমার। আমাকে সামান্য একটু পান্তা দেওয়ার কারণে আজ ওদের এত কষ্ট। তবে এখানে যা দেখছো এসব কিছুই ওদের। কেন আমার বৃদ্ধ মাকে কষ্ট দিয়ে তোমরা এখানে চলে এসেছো বলো তো, আমি তা জানতে চাই। সেদিন যা যা হয়েছিল তিন বউ সবটা খুলে বলল। মা তোমাদের এতটা কষ্ট দিত, সেটা আগে কেন জানাওনি আমাদের? জানালে কি হতো? মায়ের সামনে কি কোনো কথা বলতে পারতে, নাকি পারতে মায়ের করা সব কাজগুলো বন্ধ করে দিতে? আমরা তো এখন ফিরে এসেছি, তোমরাও এবার ফিরে চলো, তোমাদের আর কোনো অসম্মান হবে না, আমরা তোমাদের বিশেষ খেয়াল রাখবো। এবার তোমরা ঘরে ফিরে যাও মা, আর আমার যা কিছু আছে আমি তোমাদেরকে সবটা দিয়ে দিলাম। তোমরা তিন বউ এক হয়ে একে অন্যের পাশে থেকো। সামান্য একটু পান্তা আমাদের সুখ শান্তি আর বাবা সবটাই পাইয়ে দিয়েছিল। আমরা ঘরে ফিরবো, কিন্তু তোমাকে একা রেখে যেতে দেব না। আমাদের জন্য তুমি অনেক করেছো, এবার যে সময় আমাদের। হ্যাঁ, আপনি না থাকলে ওরা যে কোথায় যেত। চলুন, আপনি আর দয়া করে না করবেন না। তারপর তারা তাদের বাড়িতে ফিরে এলো। এইদিকে তাদেরকে দেখে ওদের মাও বেশ খুশি হলো। তোমরা এসেছো, আমাকে তোমরা ক্ষমা করো। আমি যে তোমাদের সঙ্গে অনেক অন্যায় করেছি। আজ থেকে এটা তোমাদের ঘর, তোমরা যা করবে এটাই এই ঘরের নিয়ম হয়ে থাকবে। তোমরা আর কখনোই এ বাড়ি ছেড়ে যেও না। যাব না মা, আমরা কোথাও যাব না। সব ভালো যার শেষ ভালো তার। যাও যাও বড় ভাবি, আজ সবার জন্য জমিয়ে পান্তা আর ইলিশ মাছ ভাজি নিয়ে এসো। পান্তার জন্যই যে এত কিছু, আজ সকলে জমিয়ে পান্তা আর ইলিশ মাছ ভাজা খাবো। এখনই ব্যবস্থা করছি। মেজো, ছোট, চল চল, হেসেলে চল। বিলাসনগর গ্রামে ছোট্ট মিমকি তার মা বিমলার সাথে থাকতো। বিমলা ফুলের মালা বানিয়ে বাজারে বিক্রি করত। এভাবে বিমলা নিমকিকে নিয়ে তাদের কোনো রকম সংসার চালাতো। নিমকি, মা নিমকি, কোথায় গেলি রে? তাড়াতাড়ি এদিকে আয় তো মা। হ্যাঁ মা বলো, এই তো আমি এসে গেছি। বলো কি করতে হবে? বলছি মা রে, মালাগাতার সুতো শেষ হয়ে গেছে, তুই দোকান থেকে আমাকে একটু সুতো কিনে এনে দে তো। হ্যাঁ মা, এক্ষুনি এনে দিচ্ছি, তুমি পয়সা দাও, আমি দোকান থেকে গিয়ে এক্ষুনি চট করে নিয়ে আসছি। এরপর বিমলা নিমকিকে পয়সা দেয়, আর নিমকি পয়সা নিয়ে দোকানে চলে যায় আর সুতো কিনে এনে বিমলাকে দেয়। লক্ষ্মী মেয়ে আমার, তুই আমার কাজে সাহায্য করিস বলে আমার কাজগুলো এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়। যাক গে মা, তুই এখন তাড়াতাড়ি ঘরে চল তো, খেয়ে নিবি। আচ্ছা মা, চলো, আসলে আমারও খুব খিদে লেগেছে। চলো মা। এরপর দুই মা মেয়ে মিলে ঘরে যায় আর খাবার খায়। এভাবেই মামের দিন কাটতো। মা, ও মা, মা, তোমার কি মালা গাঁথা শেষ হলো, নাকি আমিও একটু সাহায্য করব? না রে মা,
তোকে আর আমার সাহায্য করতে হবে না। আমার মালা গাঁথা প্রায় শেষ। এই মালাগুলো একটু নিমাই কাকুর বাড়িতে দিয়ে আসবি। এরপর বিমলা মালাগুলো ঝুড়িতে তুলে নিমকিকে দেয়। সাবধানে মালাগুলো নিয়ে যাস, দেখিস মালাগুলো যেন আবার নষ্ট না হয়। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি সাবধানে মালাগুলো নিয়ে যাব। এই বলে নিমকি ফুলের ঝুড়িটা নিয়ে সেখান থেকে চলে যায় আর নিমাইয়ের বাড়িতে গিয়ে ফুলের মালাগুলো দিয়ে আসে। নিমকি ফুলের মালা দিয়ে যখন বাড়িতে ফিরছিল তখন সে পথের ধারে সুন্দর একটা নীল রঙের আপেল দেখতে পায় আর সে আপেলটার কাছে চলে যায়। বাহ, আপেলটা তো ভারী সুন্দর দেখতে। এমন নীল রঙের আপেল তো আগে কখনোই দেখিনি। যাকগে, আপেলটা আমি বাড়িতে নিয়ে যাই। এরপর নিমকি আপেলটা বাড়িতে নিয়ে যায়। মা রে, ফুলের মালাগুলো ঠিকঠাক ভাবে নিমাই কাকুর বাড়িতে দিয়ে এসেছিস তো? আর তোর হাতে এই নীল রঙের আপেলটা কোথা থেকে এলো? কোথায় পেয়েছিস এটা? হ্যাঁ মা, মালাগুলো সাবধানে ঠিকঠাক ভাবেই দিয়ে এসেছি। আর এই আপেলটা বাড়িতে ফেরার সময় পথের ধারে পেয়েছি। অদ্ভুত রঙের আপেলটা, তাই না মা, বলো? হ্যাঁ রে মা, আসলেই এই আপেলটা না অদ্ভুত। এরকম নীল রঙের আপেল আমিও আগে কখনো দেখিনি। তাই বলছি মা, এই আপেলটা যেন তুই আবার খেয়ে না ফেলিস। একই তো অদ্ভুত রঙের আপেল, যদি আবার খেলে কোনো সমস্যা হয়। না না মা, আমি এই আপেলটা খাবো না, এটা আমি যত্ন করে রেখে দেব। নিমকি তার কথা মতো আপেলটা যত্ন করে তার ঘরে রেখে দেয়। এরপর বেশ কয়েকদিন কেটে যায়। হঠাৎই একদিন ভীষণ রকম বৃষ্টি শুরু হয়, যে বৃষ্টি থামার আর কোনো নামই ছিল না। মা, তুমি এমন চিন্তিত হয়ে বসে আছো কেন? কি হয়েছে তোমার? চিন্তিত হব না রে মা, কাল যে জমিদার মশাইয়ের ফুলের মালাগুলো দিতে হবে, কিন্তু ঘরে তো একটা ফুলও নেই আর সুতোও নেই। মালাগুলো আমি তৈরি করব কি করে মা? সেই কি কথা মা, জমিদার মশাইয়ের বায়না করা ফুলের মালা দিতে না পারলে তো অনর্থ হয়ে যাবে মা। এবার কি হবে মা? এই ঝড় বৃষ্টির দিনে বাহিরে গিয়ে ফুল আর সুতা কি করে নিয়ে আসবো? নিমকির কথা শেষ হতে না হতেই তার সামনে অনেকগুলো ফুলের মালা চলে আসে। এই সাংঘাতিক মা, এই ফুলের মালাগুলো কোথা থেকে এলো? এসব কি ভুতুড়ে কাণ্ড নাকি? না গো মেয়ে, এই মালাগুলো আমি জাদু করে নিয়ে এসেছি। তাকাও আমার দিকে, শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছো না আমায়? এসব আওয়াজ কোথা থেকে আসছে? কে বলছো? সামনে এসো। মা, মা, ওদিকে দেখো, টেবিলের উপরে ওই নীল আপেলটা কথা বলছে। নিমকির এরকম কথা শুনে বিমলা টেবিলের উপরে তাকায় আর দেখে সত্যি আপেলটা কথা বলছে। যা দেখে দুই মা মেয়ে ভীষণ অবাক হয়। কি সাংঘাতিক ব্যাপার, তুমি একটা আপেল হয়ে কথা বলছো কিভাবে? আমি কোনো আপেল নই গো, আমি পড়ি। এক যুগ আগে এক তান্ত্রিক আমাকে অভিশাপ দিয়ে আপেল বানিয়েছিল, এমনকি আমার কথা বলার শক্তিও কেড়ে নিয়েছিল। কিন্তু আজ এক যুগ পূর্ণ হওয়ায় আমি আবার কথা বলার শক্তি ফিরে পেয়েছি, কিন্তু নিজের রূপে ফিরতে পারছি না। এ মা, তাহলে তো তুমি এখন আপেল পরি। কিন্তু আপেল পরি, তোমার কি কোনো রূপ ফেরার মতো উপায় নেই? আছে, একটি মাত্র উপায় আছে, আর তা হলো তামার পাত্রে বৃষ্টির জল সংরক্ষণ করে সেই জলে আমাকে এক প্রহর ডুবিয়ে রাখলে আমি আমার আসল রূপ ফিরে পাবো। ও, এই কথা, তুমি কোনো চিন্তা করো না। আপেল পরি, আমি তোমার রূপ ফিরিয়ে দিব। এই বলে নিমকি তাদের বাড়ির পুজোর প্রসাদ রান্না করার তামার পাত্রটা নিয়ে আসে আর পাত্রটা বাইরে নিয়ে গিয়ে বৃষ্টির মধ্যে রাখে। আর কিছুক্ষণের মধ্যে পাত্রতে বৃষ্টির জল পড়ে পাত্রটা পুরো ভর্তি হয়ে যায় আর নিমকি বৃষ্টির জল ভর্তি তামার পাত্রটা ঘরে নিয়ে আসে।
আর জল ভর্তি তামার পাত্রটাতে আপেলটা ডুবিয়ে রাখে। দেখতে দেখতেই এক প্রহর কেটে যায়, আর এক প্রহর পেরোতেই তামার পাত্র থেকে এক সুন্দরী পরী বেরিয়ে আসে। তোমায় অনেক ধন্যবাদ বন্ধু। এক যুগ পর আজ তোমার কারণেই আমি আমার নিজের রূপে ফিরে আসতে পেরেছি। তুমি যতই নিজের রূপে ফিরে আসো না কেন বন্ধু, আমি কিন্তু তোমায় আপেল পরী বলেই ডাকবো। আর ধন্যবাদ দিচ্ছ কেন? তোমাকে মুক্ত করাই তো আমাদের কর্তব্য ছিল। তোমার জন্যই তো আজ আমরা জমিদার মশাইয়ের বায়নার ফুলের মালাগুলো পেয়ে গেছি। ও তাই বুঝি? এসব তো ঠিক আছে বন্ধু, এবার যে আমায় পরের রাজ্যে ফিরতে হবে, মানে যে আমার পরিবারের সবাই আমার জন্য অপেক্ষা করছে। তবে আমি মাঝে মাঝে তোমাদের সাথে দেখা করতে আসবো বন্ধু। ঠিক আছে আপেল পরী, তুমি তোমার পরিবারের কাছে ফিরে যাও। তবে মাঝে মাঝে এসো কিন্তু, আমরা তোমার অপেক্ষায় থাকবো। এরপর পরী অদৃশ্য হয়ে যায়। ততক্ষণে বৃষ্টিও থেমে যায়। পরের দিন সকাল হতেই আপেল পরী দেওয়া ফুলের মালাগুলো নিমকি আর বিমলা জমিদার বাড়িতে পৌঁছে দেয়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই আজকের গল্পটি তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।